ক্যাম্পাসের মাঠে পা রাখতেই কিছু দূরে লক্ষ্য করলাম চিকন চশমা পরা একটা মেয়ে 5 জন ছেলেকে কান ধরে উঠবোস করাচ্ছে। ব্যাপারটা আমার কাছে একটু হাস্যকর লাগছে। মেয়েটি যেভাবে উঠবোস করতে বলছে আর ছেলেগুলো মেয়েটির কথা শুনে বেকুবের মতো তাই করছে। কৌতূহলবশত তাদের সামনে গিয়ে কিছু একটা বলতে যাব, এর মধ্যে চিকন মেয়েটি বলে উঠল, এখানে কি? মেয়েটির দিকে একবার তাকাতেই আমার চোখ যেন কপালে উঠে গেল। এত সুন্দরী একটা মেয়ে নম্র ভদ্র না হয়ে ক্যাম্পাসে এসে ক্ষমতার বড়াই দেখাচ্ছে। এর একটা বিধ আমাকে করতেই হবে। আর মনে ভাবতেই মেয়েটি আমার ভাবন্তার চেহারা দেখে বলে উঠল, এই যে তামিল হিরো, এখন কি আপনাকে ও কান ধরিয়ে উঠবস করাবো? আরে ধুর, ওদের মতো আমাকে গাধা পেয়েছেন? আপনি বললেন আর আমি কানে ধরে উঠবাস করবো? এত সোজা না। আর এই যে ভাইয়েরা, আপনারা এই চিকন প্রাণীর কথায় কান ধরে এত নাচানাচি কেন করছেন? আমার কথায় মেয়েটি 460 ভোল্টে রেগে গিয়ে চোখগুলো বড় বড় করে আমার দিকে তাকিয়ে রইল। আর ছেলেগুলো ভয়ে প্রথমে দাঁড়ালো কিছু একটা বলতে যাব, এর মধ্যে আচমকাই তারা দৌড়ে পালিয়ে গেল। তাদের কাণ্ড দেখে ভেবাতে রেখে আবার বলে উঠলাম, কি হলো ভাই, আপনারা এই চিকন প্রাণীকে এত ভয় পাচ্ছেন কেন? ভাই, আপনার কপালে আজ অনেক দুঃখ আছে। এই পালারে। তাদের মধ্যে একজন বলতে সবগুলো একসঙ্গে দৌড়ে পালিয়ে গেল। এদিকে আমি শুধু তাদের কাণ্ড দেখে অবাক হচ্ছি। চিকন একটা মেয়ে, একে দেখে আবার ভয় পেতে হবে নাকি? ফুদলে বাতাসে আগে উড়ে যাবে, একেই না আবার ভয় পেতে হবে? আনমনে ভেবে পিছনে তাকাতেই মেয়েটি রাগে গজগজে দাঁতে দাঁত চেপে বলে উঠল, তুই আমাকে চিকন প্রাণীর সঙ্গে তুলনা করলি কেন? চিকন পানিকে চিকন পানি বলে ডাকবো না তো মোটা পানি বলে ডাকবো? তোর সাহস তো দেখছি কম না, তুই আমাকে চিকন প্রাণী বলছিস? নে তার জবাব। মেয়েটি এই বলে আমাকে থাপ্পড় মারার জন্য হাত তুলতেই খপ করে তার হাত ধরে বলে উঠলাম, এই যে ম্যাম, এত রেগে যাচ্ছেন কেন? আপনি কি জানেন না মেয়ে হয়ে ছেলেদেরকে হাত তুলতে নেই? এতে এইসব মেয়েদের হাজবেন্ড পাশের রাতে মায়ের ভোগে চলে যায়। আফসোস, আপনিও সে ভুলটাই করতে যাচ্ছিলেন। চাপা মারা বন্ধ কর। তুই হয়তো আমাকে এখনো ভালোভাবে চিনতে পারিসনি। আমি কার বোন, একটু অপেক্ষা কর, এমনি জানতে পারবি। দাঁড়া, সে ব্যবস্থা করছি। এই বলে মেয়েটি রেগে মেগে একদম আগুন হয়ে হরণ করে চলে যেতে লাগলো। মেয়েটি রাগী হলেও যথেষ্ট সুন্দরী। তার সৌন্দর্য দেখে যে কোনো ছেলে ক্র্যাশ খেয়ে যাবে। কিন্তু তার এই রাগী স্বভাবের জন্যই হয়তো কোনো ছেলে প্রপোজাল করতে পারেনি, যা বুঝলাম আর কি। এইটি কথা বলার মাঝে নিজের পরিচয় বলতেই ভুলে গেছি। শুনুন, আমি আলমগীর হোসেন, বাবা মার দ্বিতীয়তম সন্তান। মানে আমার বড় ভাই আছে, বিয়ে শাদী করে একদম সেট। আর আমি ইন্টারমিডিয়েট পরীক্ষায় অটো পাস করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ মিলেছে। ভাগ্য ভালো ছিল, এসএসসিতে নকল করে A+ পেয়েছিলাম, নয়তো এই জাহাঙ্গীরনগর আর চোখে পড়তে হতো না। যাই হোক, বাদ দিন এসব কথা। তো পড়াশোনার সুবাদে আজই প্রথম ক্যাম্পাসে আসলাম। এসে দেখুন কেমন ঝামেলার সম্মুখীন হতে হলো। এখানে যে অবস্থা দেখছি, চাপাকবাজগিরি করেই চলতে হবে, নয়তো সবার হাতের নাগালে চড়িয়ে নাচাবে। এসব ভাবনার বিচ্ছেদ ঘটিয়ে বেঞ্চে বসে আনমনে ফেসবুকে টাইম পাস করছিলাম। এর মধ্যে সে ছেলেগুলো এসে পড়ল। ভাই, আপনার নাম কি? আলমগীর হোসেন, এবার প্রথম বর্ষের স্টুডেন্ট। আপনারা? ও, তাহলে হয়ে গেল, আমরাও সেম ইয়ার। যাক, ভালোই হলো, অল্প সময়ে ক্লাসমেটদের পেয়ে গেলাম। কিন্তু তখন ওই মেয়েটার কথায় আপনারা তো ভয় পাচ্ছিলেন কেন? সে কথাই তো বলতে এখানে চলে আসলাম। আপনি যার সঙ্গে ফাজলামো করলেন সে কে জানেন? না তো। ভাই, আপনি অনেক বড় ভুল করে ফেলেছেন। মেয়েটার সঙ্গে ফাজলামো করা আপনার মোটেও ঠিক হয়নি। মেয়েটির নাম সাবিয়া, আমাদের ক্লাসমেট। এই এলাকার টপ সন্ত্রাসী মুন্না ভাইয়ের একমাত্র বোন। সবাই ওর ভাইকে মুন্না সন্ত্রাসী বলে চিনে। আর আপনি আজ প্রথমে আসছেন, তাই সব কিছু চক্র এখনও বোঝেননি। আস্তে আস্তে সব বুঝে যাবেন। তানভীরের কথাটি শুনে আমার তো শরীর রীতিমতো কাঁপা কাঁপা অবস্থা উপক্রম প্রায়। হেরুগিরি দেখা দিয়ে নিজেই ভেসে গেলাম। মনে ভাবতেই হঠাৎ সৌরভ বন্ধুর মহান উক্তিটি মনে পড়ে গেল। যে অবস্থায় থাকিস না কেন বন্ধু, কখনো নিজেকে বিলা হিসাবে সবার সামনে উপস্থাপনা করবি না। প্রয়োজনে চাপাবাজগিরি করে হলেও নিজেকে বড় বানাবি, নয়তো সবার লাথি উষ্টা খেয়ে খেয়ে জীবন যাবে, কথাটা মনে রাখিস। সৌরভ বন্ধুর মহা উক্তিটি স্মরণ করে তাদের উদ্দেশ্য করে বললাম, আরে ধুর, ও সন্ত্রাসীর বোন হোক আর যাই হোক, এসব আলমগীর পরোয়া করে না। বিকজ যখন যা সামনে আসে তা খুব ভালো করে সামলে নিতে পারি। তোমরা শুধু একসঙ্গে থাকলেই হবে। সরি ভাই,
আমরা এসবের মধ্যে নাই। ধূরশালা ভিতর ডিম, এত ভয়ে চললে কি ক্যাম্পাসে ঘোরাঘুরি করতে পারবি? এবার একটু দলবদ্ধভাবে শক্তিশালী কর, যাতে কেউ কিছু বললে তার জবাব দিতে পারি। নিলয়, তুই ঠিকই বলছিস। ক্যাম্পাসে আমরা নতুন আসছি, কেউ ঠিকমতো চেনেই না। এই অবস্থায় ক্যাম্পাসের ছোট বাচ্চারাও আমাদেরকে র্যাক দিতে বিন্দুমাত্র পিছু পাওয়া হবে না। সুতরাং আমি বলি কি, আমরা 6 একসঙ্গে দলবদ্ধ থাকাই উত্তম হবে। শফিকের কথায় বাকি 4 জনও আমার দলে যোগ হয়ে গেল। দ্রুতই যে এতগুলো বন্ধু পেয়ে যাব ভাবতেই পারিনি। তাদের সঙ্গে কিছুক্ষণ আড্ডা দিবার পর ক্লাসে এসে লক্ষ্য করলাম সাবিয়ার সঙ্গে আরও 6-7 জন মেয়ে হাতে ক্রিকেট খেলার স্ট্যাম্প নিয়ে দাঁড়িয়ে আছে। এবার বুঝতে পারলাম, না, ওর ভাই সত্যি অনেক বড় সন্ত্রাসী। যেভাবে ক্রিকেট খেলার স্ট্যাম্প নিয়ে দাঁড়িয়ে আছে সাবিয়া, আজ তো আমাকে জামাই আদর করবে দেখছি। ভয়ে ক্লাসরুমে প্রবেশ করতেই সাবিয়া সহ তার বান্ধবীরা স্ট্যাম্প নাড়িয়ে কাছে আসতে লাগলো। আর আমার সঙ্গে তানভীর, শফিক টপিক যা ছিল তারা সবাই ভয়ে পালিয়ে গেল। কিন্তু আমি পালাতে পারছি না। ভয় পাওয়া সত্ত্বেও নিজেকে সংযত রেখে উল্টো তাদের সামনে গিয়ে বললাম, কী ব্যাপার, হাটের লাঠি আন্দোলন করবেন নাকি? লাঠি দিয়ে তোর পূজা করব। দাঁড়া, আমাকে চিকন প্রাণী বলার স্বাদ মেটাচ্ছি। সাবি আমাকে দেখে রাগে গজগজ করে স্ট্যাম্প হাতে নিয়ে এসে বলল, তখন আমাকে কি নামে যেন ডেকেছিস? আবার বল দেখি। সাবিয়ার কথায় তোয়াক্কা না করে ওর পুরো গ্রুপের উদ্দেশ্য করে বললাম, কী ব্যাপার আপুরা, আপনারা সবাই দেখছি স্ট্যাম্প হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন, খেলতে যাবেন নাকি? এই ফাজল ছেলে, তুই সাহেবকে চিকন প্রাণী বলে সম্বোধন করেছিস কেন? চিকনকে চিকন পানি বলে ডাকছি তো কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? তানিয়া, যে কি দেখিস? এই তামিল হিরোকে স্টাম্প দিয়ে ফটাফট কয়েকটা দে, নয়তো আমি দিচ্ছি, দেখ। সাবিয়া এই বলে স্ট্যাম্পটা হাতে শক্ত করে ধরে যেই আমার উপর তুলতে যাবে, খপ করে স্ট্যাম্পটা হাতে নিয়ে বলে উঠলাম, খবরদার কেউ ভুলটা করবেন না। আমিকে তা আপনারা এখনও বুঝতে পারেন নাই, তাই তো? তো আপনি কে বলুন তো? মুন্না সন্ত্রাসের ডান হাত কিংবা বন্ধুও বলতে পারেন। এবার নাচতে বুঝে গেছেন আমি কতটা খারাপ মানুষ। দিনে দুপুরে মানুষ কাটাকাটি করার অভ্যাস আমার আছে। সেদিক থেকে আপনারা সামান্য মশা মারছি মাত্র। মেয়ে বলে সম্মান দিয়ে কথা বলছি, ছেলে হলে তো এতক্ষণ থাপড়াই কান লাল করে ফেলতাম। পাম মেরে বলতেই সাবিয়ার সব বান্ধবী স্ট্যাম্পগুলো ফেলে দিয়ে কিছুটা ভয়ার্ত চেহারায় প্রথমে তানিশা বলে উঠল, কি আপনি মুন্নার ভাইয়ের বন্ধু? সাইবা তো মুন্নার ওই বোন। এই সাইবা, বল না। জি হ্যাঁ, আপনি ভাইয়ের বন্ধু? জি হ্যাঁ, কিন্তু মোনার কাছে আমি যতটুকু শুনেছি আপনি অতি নম্র ভদ্র একটা মেয়ে, আর ক্যাম্পাসে এসে দেখছি তার পুরোই উল্টা। আচ্ছা, একটু অপেক্ষা করুন, মোনার কাছে ফোন দিয়ে ব্যাপারটা পুনরায় শুনছি। এই বলে পকেট থেকে ফোন বের করে অমনি কিছুক্ষণ ঘাটাঘাটি করে কানের কাছে নিতেই সাবিয়া পাঁচজন হাসি দিয়ে বলে উঠল, আপনি শুধু শুধু ভাইয়াকে ফোন করছেন? মোনারে একটু বলে যে তোর বোন ক্যাম্পাসে পড়াশোনার নামে তার ভাইয়ের ক্ষমতার বড়াই করে বেড়াচ্ছে। ভাইয়াকে বলার কি দরকার? সামান্য একটা ব্যাপারই তো। নেক্সট টাইম কাউকে আর হেনস্থা করবো না, প্রমিস। আচ্ছা ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম, কিন্তু পরের বার যদি ক্যাম্পাসে কোনো ছেলেকে কান ধরে উঠবোস করতে দেখছি, তো ওই দিন আপনাকে ওইখানে কান ধরে উঠবোস করতে হবে। কথাটি অবশ্যই মনে রাখবেন। এবার আমি আসি। অপরদিকে এই সাইবা, আমাদের এখন কি হবে? কি হবে মানে? এই খাবিসটার জন্য তো ক্যাম্পাসে কাউকে রেগিংও করতে পারবো না দেখছি। দাঁড়া, কালকেই ভাইয়ার কাছ থেকে শুনে ব্যাপারটা ক্লিয়ার হচ্ছি। যদি ভাইয়ার লোক হয়ে থাকে তো বেঁচে যাবে, আর যদি আমাদের বোকা বানিয়ে সব চাপা মেরেছে তো ওর খবর আছে। এইদিকে তোরা আমার কোন কাজ করার বন্ধু রে? শালা আমাকে বিপদে রেখে তোরা পালিয়ে এলি। কি করবো বল, অমন সন্ত্রাসীর বোনের সঙ্গে কি জেনে শুনে পাগা নেওয়া ঠিক হবে? যদি একবার মুন্না ভাইয়ের কাছে সাবিয়ার কিংবা আমাদের নামে নালিশ করে, কি হবে একবার ভেবে দেখেছিস? রাজুর কথা শুনে ইতিমধ্যে হাঁটু কাঁপা অবস্থায় উপক্রম প্রায়। তারপরেও নিজেকে সংযত রেখে বুক ফুলিয়ে বলে উঠলাম, আরে ধুর, সাবিয়া কিছুই বলতে পারবে না। ওকে আমি এমনভাবে চাপাবাজি চাকরি ফেলেছি, এতে কখনো তার ক্যাম্পাসে আর কোনো সন্ত্রাসী ভাইয়ের ক্ষমতার বড়াই করবে না। তো কি এমন চাপা মারলি দোস্ত? বলছি শোন তাহলে। ব্যাস, বন্ধুর সঙ্গে আড্ডা শেষ করে বাসায় আসলাম। এসেও কেন জানি মেয়েটার রাগ মিশ্রিত চেহারাটাই বারবার ভেসে উঠছে। ইচ্ছে না থাকার পরেও তার কথায় ভাবতে ইচ্ছে করছে, আর সেটা কোনো ইচ্ছে করছে তার মানে এখনও বুঝতে পারছি না। যাই হোক, এই মেয়ের ধারের কাছেও যাওয়া যাবে না। একবার যদি তার মুন্না ভাইকে আমার সম্বন্ধে কিছু একটা বলে দেয়, তো আমাকে সে চিন্তা কবর দিয়ে দিবে। না বাবা, এসবের মধ্যে নিজেকে জড়ানো যাবে না। আমি পড়াশোনা করতে আসছি, সেটাই বরং করব।
যেভাবে সে কাজ পরের দিন ক্যাম্পাসে চলে আসলাম। তানভীর, শফিক, সাজু কাউকে পেলাম না। এদিক সেদিক তাকিয়ে দেখলাম ছাপিয়েও নেই। দেখে চিন্তামুক্ত লাগছে। প্রফুল্ল মনে ক্যাম্পাসের মাঠে বসে আনমনে ফেসবুক টাইম পাস করছি। এর মধ্যে ছাপিয়ে ওর তার বান্ধবীরা নিয়ে আমার সামনে হাজির। কিছুটা একটা বলতে যাব, এর মধ্যেই ছাপিয়া বলে উঠল, কিরে, কাল না ক্লাসরুমে খুব বড় গলায় বলেছিলি তুই ভাইয়ার ডান হাত? কই, ভাইয়াকে তোর কথা জিজ্ঞেস করলে ভাইয়া বলল আলমগীর নামে আমাদের দলে কোনো সন্ত্রাসী নেই। এই রে, এত জলদি ছাবি ওর ভাইয়ের কাছ থেকে সব শুনে ফেলেছে। এখনও চাপাবাদি করার কোনো সুযোগ নেই দেখছি। আর মনে ভাবতেই তানিয়া বলে উঠল, আমাদের সঙ্গে ফাজলামো করার জন্য তোকে এখন ক্যাম্পাসে সবার সামনে কান ধরে 50 বার উঠবোস করতে হবে। নে জলদি শুরু কর। এই কেলো করেছে, 50 বার কান্দ্রে উঠবোস করতে বলেছে। মানসম্মত যাবে যাবে, তার সঙ্গে বন্ধু বান্ধবের কাছে হাসি তামাশার পাত্র হতে হবে। কিন্তু এখন কি কথা বলে কেটে পড়া যায় সেটাই তো ভেবে পাচ্ছি না। এসব ভাবতেই ছাবিয়া প্রচণ্ড রেগে বলে, তুই কান ধরবি নাকি ভাইয়াকে ডেকে এনে তোর রাম ধুলাই দিব? দেখুন, আপনারা আমাকে যত ধনীর পরিবারের ছেলে ভাবছেন, আমি তা না। গ্রামের সামান্য একজন কৃষকের ছেলে। এখানে অনেক সংগ্রাম করেই আমাকে আসতে হয়েছে। তবে কোনো অন্যায়ভাবে কাউকে হেনস্থা করতে দেখলে নিজেকে সংযত রাখতে পারি না। অন্যের ঝামেলায় নিজেকে জড়িয়ে যাই। কাল কিছুটা রেগেই আপনাকে তো একটা ভুলভাল কথা বলছি, এর জন্য আমি ক্ষমাপ্রার্থী। আর এই যে সাবিয়া ম্যাম, আপনি তো মুন্না ভাইয়ের বোন, তাহলে যে কাউকে মারধর ক্যাম্পাস থেকে বের করেও দিতে পারেন। আজ আমাকেও বলছেন ক্যাম্পাসের সবার সামনে 50 বার কান ধরে উঠবোস করতে। আমার কৃষক বাবা যদি জানতে পারে তার ছেলে ক্যাম্পাসে সবার সামনে কান ধরে উঠবোস করছে, তাহলে কতটা আঘাত সে পাবে এবার ভাবতে পারছেন? ছাবিয়া নিশ্চুপ। আপনারা সন্ত্রাসী ভাইয়ের ক্ষমতার বড়াই দেখিয়ে আমাদের মতো অসহায় গরিব সাধারণ ছেলেকে অসম্মানের মুখে ফেলে দিন না আপু, প্লিজ। সরি, আমাদের ভুল হয়েছে। আমরা আসলে এত কিছু বুঝে উঠতে পারিনি। আমিও এত কিছু বুঝে উঠতে পারিনি, সরি। যদি পারেন তাদের সঙ্গে বন্ধুত্ব করে নিন, আর না পারলে তাদের সঙ্গে অন্তত হেনস্থা করেন না, প্লিজ। আমার ইমোশনাল ডায়লগ শুনে ছাবিয়া তানিয়া তারা দুজনেই প্রায় আহত কান্না। কথাগুলো কিভাবে বলেছি তা আমি নিজেও জানি না। সেদিককার পর থেকে ছাবিয়া ক্যাম্পাসের কোনো ছেলেকে হেনস্থা করতে দেখিনি। যাই হোক, আমি তো ছাবিয়াকে রীতিমতো পাশ কাটিয়ে তুলছি। জেনে শুনে তো আর আগুনে পা রাখা সম্ভব না। এভাবেই কিছুদিন কেটে গেল। এর মধ্যে প্রায় সবাই সঙ্গে প্রায় বন্ধুত্ব হয়েছে, কিন্তু ছাবিয়ার সঙ্গে বন্ধুত্ব করিনি। ছাবিয়াও কখনো আগ বাড়িয়ে কথা বলতে আসেনি। তো একদিন ক্লাস শেষে গেটে এসে দাঁড়িয়ে ফোন ঘাঁটতেছি, হঠাৎ ছাবিয়া এসে বলল, আলমগীর, কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? আচ্ছা, তুমি আমাকে আপনি বলে সম্বোধন করছো কেন? না, এমনি। ভাইয়ার কথা ভেবে ভয় পাও নাকি? এলাকায় সবাই তো আপনার ভাইকে দেখে ভয় পায়, তাহলে আমি কেন পাবো না? ক্যাম্পাসে প্রথম যখন আসলে তখন তো হিরো হিরো ভাব ধরে চলেছ। তখন তো জানতে আমি মুন্নার বোন, তারপরও দুষ্টুমি ফাজলামি করেছো। তো এখন কি এমন হলো যে আমার সঙ্গে দেখা হলে কথাই বলছো না, পাশ কাটিয়ে চলে যাচ্ছ? তার মানে ভাইয়াকে দেখে তুমি একটু বেশি ভয় পাও? আপনি ঠিকই ধরেছেন, আমি আসলে ঝামেলায় পড়তে চাই না, সাধারণভাবে চলতে বেশি পছন্দ করি। আমি মুন্নার বোন বলে ক্যাম্পাসে সবাই আমাকে পাশ কাটিয়ে চলে। আমিও না বুঝে তাদের সঙ্গে মিসবিহেভ করেছি। এতে তারা আমাকে আমার ধারে কাছেও আসে না। ওই দিন তোমার কথাগুলো শুনে আমি একদম পাল্টে গেছি। তা আমি খুব ভালো করেই লক্ষ্য করেছি। বাহ, তুমি আবার আমাকেও ফলো করো? না মানে ক্লাসমেট হিসাবে ওটুকু ফলো করার অধিকার আমার আছে। আচ্ছা, আমি কি তোমার বন্ধু হতে পারি? অবশ্যই, কিন্তু ভয় পাবার কিছু নেই। ভাইয়া সন্ত্রাসী হলেও কখনো আমার ফ্রেন্ডদের উপর আক্রমণ করে না, বুঝলে? ও আচ্ছা, এই বলে বন্ধুদের হাত বাড়িয়ে দিলাম। আজ থেকে আমরা ফ্রেন্ড, ওকে? আর আমাদের মাঝে আপনি তুমি বলে কেউ কাউকে সম্বোধন করা চলবে না, ঠিক আছে? ওকে। ছাবিয়ার সঙ্গে এভাবে বন্ধুত্ব হয়ে যায়, সেই সঙ্গে ফেসবুক অ্যাকাউন্টেও। ক্যাম্পাসে থাকলে তো আড্ডা হতোই, বাসায় থাকলে মেসেঞ্জারে কথা হতো। কিছুদিনের মধ্যে ছাবিয়ার সঙ্গে যে এত গভীর বন্ধুত্ব হয়ে যাবে তা আমি কখনো কল্পনা করতেনি। তা চলুন এবার ক্যাম্পাসের ঘটনায় আসা যাক।
ক্লাসে মনোযোগ সহকারে স্যারের লেকচার শুনছি। হঠাৎ পিছনের দিকে সরতেই লক্ষ্য করলাম সাবিয়া আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। চোখের ইশারা দিয়ে বললাম, আমার দিকে কেন তাকিয়ে আছো? সাবিয়া মাথা নেড়ে বলল, না এমনি। সাবিয়ার কাণ্ড দেখে আনমনে হেসে আবার স্যারের লেকচারে মনোযোগ হলাম। ক্লাস শেষে মাঠে নিলয়, রাজু, শফিকদের সঙ্গে বসে আড্ডা দিচ্ছি। এর মধ্যে সাবিয়া এসে বলল, আলমগীর, তুই ফ্রি আছিস? কেন? না মানে তোকে নিয়ে একটু শপিং মলে যেতাম আর কি। আমাকে নিয়ে গেলে তো লাভ হবে না, উল্টো আমাকে খাওয়াতে হবে, বুঝছস? ঠিক আছে, তুই যা খেতে চাস তাই খাওয়াবো এবং তোকে সারপ্রাইজও দিব। এখন বল, আমার সঙ্গে যাবি নাকি লসের খাতায় নিজের নামটা বসাবি? কোনটা? কি সারপ্রাইজ দিবি? তা আমার সঙ্গে গেলেই বুঝবি। আড্ডা থেকে উঠতেই সাবিয়া বলে উঠল, বাহ, সারপ্রাইজের কথা শুনে আড্ডা থেকে চট করেই উঠে পড়লি দেখছি। তাই বলিস না কেন, সারপ্রাইজ দিতে আমার প্রচুর ভালো লাগে। জি, এবার চলুন। রাস্তায় এসে সাবিয়া নিজের প্রাইভেট কারে না উঠে রিক্সা থামালো। দেখে বলে উঠলাম, তোদের গাড়ি থাকতে তুই রিক্সা থামালি কেন? রিক্সায় করে যেতেই আমার ভালো লাগে, তাই রিক্সা থামালাম। ও এই ব্যাপার। রিক্সায় দুজনে ওঠার পর আমার কেন জানি সাবিয়ার পাশে বসে থাকতে সংকোচবোধ হচ্ছে, আর এদিকে সাবিয়াও আমার হাত জড়িয়ে ধরে রেখেছে। দেখে ফাজলামো করে বলে উঠলাম, আমরা দুইজন দুই রিক্সায় গেলে বেশি ভালো হতো, তাই না? দুই রিক্সায় কেন? না মানে তুই যেভাবে আমার হাত জড়িয়ে ধরে রেখেছিস, এতে বাইরে মানুষজন দেখে ভাবছে আমরা স্বামী স্ত্রী এক রিক্সায় ঘুরে বেড়াচ্ছি। এই কথা বলা মাত্রই সাবিয়া আমার হাত ছেড়ে দিয়ে লজ্জামাখা সুরে বলে উঠল, ফাজলামো করিস না তো, তুই সব সময় একটু বেশি বুঝিস তাই না? না আগে ঠিক বেশি বুঝতাম না, তবে ইদানিং শুরু করছি আর কি। অত বেশি বুঝে ভালো না চান্দু। এভাবেই সাবিয়ার সঙ্গে দুই এক কথা বলে শপিং মলে আসলাম। আমি আমার মতো ফোন ঘাঁটতে লাগলাম। সাবিয়া আমার হাতে ফোন দেখে রাগান্বিত হয়ে বলল, সারাক্ষণ শুধু ফোন নিয়ে থাকতে হবে নাকি? তোকে নিয়ে আসলাম এক কাজে আর তুই করছিস কি? তুই তো জানিসই আমার চয়েস বেশি একটা ভালো না। ভালো হতে হবে না, তুই আমার পাশে থাকলেই হবে। আচ্ছা ঠিক আছে চল। সাবিয়ার আচরণে আমি তখনই অবাক হলাম যখন ওর কোনো কিছু না কিনে পড়লো। আলমগীর, এই পাঞ্জাবিটা দেখো তো কেমন। তোর বয়ফ্রেন্ডকে গিফট করবি? তোর নিয়ে নে, একদম ফাটাফাটি হবে। তুই না সব সময় বেশি বুঝিস। ভেবেছিলাম পাঞ্জাবিটা তোকে গিফট করব, এখন আর করবই না। আরে রেগে যাচ্ছিস কেন? মজা করে কথাটা কইছি, বিশ্বাস কর। ফাজিল একটা। এই বলে সাবি আমার হাতে পাঞ্জাবি তুলে দিল। ব্যাস আমিও খুশি মনে পরিধান করে নিলাম। সাবি আমার পরনে পাঞ্জাবি দেখে মুগ্ধ হয়ে বলে উঠল, পাঞ্জাবিতে তোকে দারুণ মানিয়েছে দেখছি। সত্যি ভালো লাগছে নাকি পাম দিচ্ছিস? সত্যি অনেক ভালো মানিয়েছে। এখন চল রেস্টুরেন্টে খেতে যাব। তোর জন্য কিছু কিনলি না? আরেকদিন কিনবো, এখন চল রেস্টুরেন্টে খেতে যাব, অনেক ক্ষুধা লাগছে। সাবিয়ার আচরণে কিছু বুঝতে পারলাম না। শপিং মল আসলো ওর দরকারে, এসে আমাকে পাঞ্জাবি গিফট করলো, নিজের জন্য কিছুই কিনলো না। যাই হোক, আমাকে পাঞ্জাবি গিফট করেছে এতেই আমি খুশি। তারপর সাবি আমাকে রেস্টুরেন্টে নিয়ে গেল প্রফুল্ল মনে। খাবারগুলো খাচ্ছি, হঠাৎ 5-6টা প্রাইভেট কার রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ালো। রেস্টুরেন্টে যা লোকজন ছিল সব আস্তে আস্তে বের হয়ে গেল। তাদের কাণ্ড দেখে আমার খাবারগুলো গলা দিয়ে নামছে না। ততক্ষণ দেখে সাবিয়াকে প্রশ্ন করলাম, প্রাইভেট কারে কে আসছে রে? কে আবার? আমার ভাইয়া এসেছে। এটা কিন্তু ঠিক না সাবিয়া। তোর ভাই কেন এখানে? আমার ভয়াত চেহারা দেখে বলে উঠল, রেস্টুরেন্টে খেতে আসছে হয়তো। তুই শুধু শুধু ভয় পাচ্ছিস কেন? ভয় পাবো না তো নাচবো? যদি একবার এখানে আসে তখন? আসবে মানে এসে পড়েছে। ওই দেখ ভাইয়া এইদিকেই আসতেছে। হাই ভাইয়া। সাবিয়া, তুই খাওয়া দাওয়ার প্রতি বেখালি চলাফেরা করিস কেন? সকালে এত করে বললাম ব্রেকফাস্ট করে যেতে, আমার কথা না শুনে এতক্ষণে রেস্টুরেন্টে এসে খাচ্ছিস? ইয়ে মানে ভাইয়া, তুমি হঠাৎ এখানে? তোকে ফলো করে এখানে আসছি। কখন থেকে লক্ষ্য করছি এই ছেলে শপিং মল থেকে রেস্টুরেন্ট পর্যন্ত তোর সাথেই আছে। কে এই ছেলে? সাবিয়ার সঙ্গে কথা বলার পর হঠাৎ আমার দিকে তাকিয়ে মুন্না বলল কথাটি। এই ছেলে তোমার নাম কি? মুন্না ভাইয়ের গম্ভীর কণ্ঠ শুনে ভয়ে ভয়ে উত্তর দিবার আগেই মুন্না ভাই ধমক দিয়ে বলল, এই ছেলে তোর নাম বলছিস না কেন? আসলে মানে আমার নাম আলমগীর হোসেন।
তো সাবিয়ার সঙ্গে রেস্টুরেন্টে কেন? সাবিয়া ওর ভাইয়ের রাগান্বিত হওয়া দেখে স্বাভাবিক করার জন্য বলে উঠল, ভাইয়া তুমি রেগে যাচ্ছ কেন? আলমগীর তো আমার শুধুমাত্র বন্ধু, এছাড়া কিছুই না, বিশ্বাস করো প্লিজ। ও এই কথা আগে বলবি তো, শুধু শুধু আমাকে রাগিয়ে দিচ্ছিলি। ভেবেছিলাম এই ছেলে তোকে কথার জালে ফাঁসাচ্ছে। না ভাইয়া, তেমন কিছুই না। আলমগীর খুব ভালো ছেলে, তাছাড়া ও আমার খুব ভালো বন্ধু। ও আচ্ছা, সরি বাদার, আমার আসলে মাথা ঠিক থাকে না, কখন কাকে কি বলে ফেলি তা আমি নিজেও জানি না। ইটস ওকে। আচ্ছা ঠিক আছে, তোরা থাক, আমি বরং বাসায় চলে যাই, মাথাটা খুব ব্যথা করছে। আর ছোট ভাই, তুমি কিছু মনে করো না। ইটস ওকে ভাইয়া। মুন্না ভাই এবারে চলে গেল। এদিকে আমার হাঁটু কাঁপা কাঁপা অবস্থা, গলা শুকিয়ে যাচ্ছিল। ভয় কাকে বলে এই মুহূর্তে খুব ভালোই বুঝতে পারছি। মাফিয়ার বোনের সঙ্গে ফ্রেন্ডশিপ করা মানে আগুনে পা রাখা সমান কথাই। আর মনে ভেবে যাচ্ছি, এর মধ্যেই সাবিয়া বলে উঠল, সরি রে ভাইয়া, আসলে ব্যাপারটা বুঝতে পারিনি, ভেবেছে তোর আর আমার মধ্যে কিছু একটা চলছে। ভাইয়ার কথায় তুই মন খারাপ করিস না, বাসায় গিয়ে তোর হয়ে ভাইয়াকে আমি বকে দিব, ঠিক আছে? সাবিয়ার কথাই কোনো তোয়াক্কা না করে বলে উঠলাম, এখন আমাকে মেসেজ দিতে হবে। হ্যাঁ অবশ্যই যাবি, তার আগে খাবারটা শেষ কর। তারে আজ খেতে ইচ্ছে করছে না। কি আর করার, চল তাহলে। রাস্তায় এসে দুইটা রিক্সা ডাকতেই সাবিয়া বলে উঠল, দুই রিক্সা ডাকছিস কেন? ইয়ে মানে আমার একটু ইমার্জেন্সি, নীলার ওখানে যেতে হবে, তুই বরং বাসায় চলে যা। মিথ্যা কথা বললাম। সাবি আমার ব্যাপারটা খুব ভালো করেই বুঝতে পেরে বলে উঠল, আচ্ছা ঠিক আছে, মেসে গিয়ে আমাকে ফোন দিস। ওকে। সাবিয়াকে অন্য রিক্সায় পাঠিয়ে কেমন জানি শান্তি শান্তি লাগছে। এতক্ষণ তো পুরো ভয়ে ছিলাম, এতদিন এলাকার লোকজনের কাছে থেকে শুনে আসছি, আজ নিজেই দেখলাম কথা বলার মাঝে হুট করে রেগে যায়। দিনে দুপুরে মানুষজন মেরে ফেলতে সে পরোয়া করে না। যদি কোনো ভুল ত্রুটির জন্য মুন্না ভাই আমাকেও আক্রমণ করে, তখন তো আমি শেষ। তার থেকে সাবিয়ার সঙ্গে বন্ধুত্বই শেষ করতে হবে। জেনে শুনে বিপদের মুখে পা রাখা মোটেও আমার জন্য কাম্য হবে না। যেই ভাবা সেই কাজ। যোগাযোগের মাধ্যমে গুলোতে এক এক করে সবগুলোতে সাবিয়াকে ব্লক করে দিলাম। অপরদিকে ভাইয়া তুমি কিন্তু কাজটা মোটেও ঠিক করনি। আরে বাবা, সরি বলছি তো। সরি বললে কি হবে, ও তো তোমাকে এমনি অনেক ভয় পায়, আজ আবার তুমি ওকে শাসিয়েছো। আচ্ছা ঠিক আছে, আমার হয়তো ওর ফ্রেন্ডকে বলে দিস ভাইয়া যে কাজটি করেছে তার জন্য সে অনুতপ্ত এবং সরিও বলেছে। এবার ঠিক আছে? ওকে ভাইয়া, আমি এক্ষুনি মেসেঞ্জারে বলে দিচ্ছি। সাবিয়া এই বলে তার রুমে চলে গেল। ল্যাপটপ অন করে মেসেঞ্জারে টেক্সট দিতে গিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, কি ব্যাপার, আমাকে ব্লকে রেখেছে কেন? দাঁড়া, ফোন দিয়ে এক্ষুনি তোর 12টা বাজিয়ে দিচ্ছি। এই বলে ফোন বের করে ফোন দিল, কিন্তু ওপাশ থেকে ব্যস্ত দেখালো। হতাশ হয়ে ফোনটা বালিশের উপর ফেলে দিতে যাবে, হঠাৎ মেসেজের শব্দ পেয়ে সাবিয়া তড়িঘড়ি করে ফোনের স্ক্রিনে তাকিয়ে লক্ষ্য করে অচেনা নম্বর থেকে একটি মেসেজ আসছে। আগ্রহ নিয়ে পড়তে লাগলো, সাবিয়া তুই হয়তো আমার উপর এখন ভীষণ রেগে আছিস, কেননা অকারণে একটা মানুষকে যোগাযোগের মাধ্যম থেকে ব্লকে রাখা তার সত্যিই রাগান্বিত হওয়ার একটা ব্যাপার। সে জায়গা থেকে তুই মোটে ব্যতিক্রম নস। যাই হোক, এবার মূল কথায় আসি। তুই তো জানিস আমি অনেক দূর থেকে এখানে পড়াশোনা করতে আসছি। বাবা মার অত কঠোরতম নিষেধ ক্যাম্পাসে যেন কোনো প্রকার ঝামেলায় না পাকাই। এছাড়া তুই তো তোর ভাইয়ের রাগ সম্পর্কে ভালোই জানিস, কখন কী থেকে কী করে ফেলে সে নিজেও জানে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোর আর আমার মধ্যে বন্ধুত্বের সম্পর্ক এখানে শেষ। ক্যাম্পাসে দেখা হলেও প্লিজ আমার সাথে কোনো প্রকার কথা বলতে আসিস না। আল্লাহ হাফেজ, ভালো থাকিস। সাবিয়া মেসেজটি পড়ে এতটাই রাগ হয়ে যায় যে আলমগীরকে সামনে পেলে সে কাঁচায় চিবিয়ে খেয়ে ফেলবে। অনেকটা রেগে আনমনেই বলে ওঠে, বন্ধুত্ব নষ্ট করার খুব শখ হয়েছে তাই না? কাল ক্যাম্পাসে তোকে মজা দেখাচ্ছি, অপেক্ষা কর। এদিকে সাবিয়ার কাছে মেসেজটি পাঠিয়ে কাজটা কি ঠিক করলাম নাকি ভুল করলাম? না, ভুল কিছু করিনি, যা করেছি একদম ভালো করেছি। মাফিয়ার বোনের সঙ্গে কোনোভাবে বন্ধুত্ব রাখা ঠিক হবে না, এসব ভেবেই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবারের পর্ব শেষ করে মার সঙ্গে কিছুক্ষণ ফোনে কথা বললাম। মনটাও কেমন জানি ফ্রেশ হয়ে গেল। তারপর প্রতিদিনকার মতো ক্যাম্পাসে আসলাম। ফোনের স্ক্রিনে লক্ষ্য করলাম ক্লাস শুরু হতে প্রায় 20 মিনিট সময় বাকি আছে। টাইম পাস করার জন্য ফেসবুক ঘাঁটতে ব্যস্ত হয়ে গেলাম।
ফেসবুকে মগ্ন থাকা অবস্থায় হঠাৎ কে জানি ফোনটা হাত থেকে কেড়ে নিয়ে কিছু দূরে ফেলে দিল। সামনে তাকিয়ে দেখি ছাবিয়া প্রচণ্ড রেগে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেদিকে ভ্রুকে নাগাদ দিয়ে মাটি থেকে ফোনটা হাতে নিতে যাব, এর মধ্যেই ছাবিয়া বলে উঠল, কাল রাতে মেসেজে তুই এসব কি লিখেছিস? আমি নিশ্চুপ হয়ে আছি। চুপ করে আছিস কেন? উত্তর দে। ছাবিয়া, একটু বোঝার চেষ্টা কর। তোর ভাই এমনি অনেক রাগী। কেউ যদি তোর আমার নামে ভুলভাল কান পড়া দেয় তো তোর ভাই আমাকে খুন করে ফেলবে। আমি এত কিছু বুঝি না। তুই আগে যেমন ছিলি তেমনই থাকবি। সরি ছাবিয়া, পারবো না। এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ছাবিয়ার কথা নিশ্চুপ হয়ে ওখান থেকে সোজা ক্লাসরুমে চলে আসলাম। ছাবিয়াও আমার পিছনে আসলো। সেদিক আমার কোনো ভ্রুক্ষেপ নেই। নিশ্চুপ হয়ে সিটে বসে আছি। নিলয়, তানভীর, শফিক, রাজু এক এক করে সব স্টুডেন্ট ক্লাসে চলে আসলো। আমারও কথা বলার মতো মানুষ পেয়ে গেলাম। অপরদিকে ছাবিয়া শুধু আমার দিকে ক্ষিপ্ত চোখে তাকিয়ে আছে। একবার ছাবিয়ার দিকে তাকিয়ে আবার মুখ ফিরিয়ে নিলাম। এভাবেই ছাবিয়াকে ইগনোর করতে লাগলাম। এখন ছাবিয়া আগ বাড়িয়ে কথা বলতে আসলেও কোনো একটা কাজের বাহানা দেখে ওখান থেকে সরে যেতাম। এক প্রকার ছাবিয়াকে পাশ কাটিয়ে চলতাম আর কি। হঠাৎ একদিন ছাবিয়া আমার ম্যাচে এসে বলতে লাগলো, আলমগীর, তুই কিন্তু আমাকে রীতিমতো এড়িয়ে চলছিস, যা আমার একটুও ভালো লাগছে না। প্লিজ আগের মতো হয়ে যা। ছাবিয়াকে আমার ম্যাচে দেখি থতমত খেয়ে পড়ে উঠি। ছাবিয়া, তুই হঠাৎ আমার ম্যাচে? তোর তো ভাব বেশি। ক্যাম্পাসে কথা বলার সময় নেই, তাই মেসে চলে আসলাম। লোকজন তোকে আমার ম্যাচে দেখলে অনেক বড় অসম্মানের মুখে পড়তে হবে। ছাবিয়া, প্লিজ তুই তোর বাসায় চলে যা। আমি বরং তোর সঙ্গে কাল ক্যাম্পাসে কথা বলবো। আগে আমার প্রশ্নের জবাব দে। তুই আগের মতো ফ্রেন্ডলি ভাবে চলবি, হ্যাঁ অথবা না? আগের মতো ফ্রেন্ডলিভাবে চলা আমার পক্ষে সম্ভব না, বুঝতে পারছিস না কেন? তুই তাহলে আমার কথা শুনবি না, তাই তো? আমি নিশ্চুপ। আমার নিরাপত্তা দেখে ছাবিয়া বলে উঠল, এবার তোর সঙ্গে খারাপ কিছু হতে যাচ্ছে, যা তুই কল্পনাও করতে পারবি না। যে ভয়ে তুই আমাকে পাশ কাটিয়ে চলেছিস, সে ভয়টাই তোকে সারা জীবন পেতে হবে। সে ব্যবস্থাই করছি, তার প্রস্তুতি নিয়ে নে। প্রচণ্ড রেগে কথাগুলো বলে ছাবিয়া ম্যাচ থেকে চলে গেল। ছাবিয়ার কথার আগাগোড়া কিছুই বুঝতে পারলাম না। সারা জীবন ভয়ে থাকতে হবে মানে? ও কি বোঝাতে চাইলো? যাই হোক, ওর কথা ভেবে সময় নষ্ট করার মতো সময় আমার কাছে নেই। তবে একটা বিষয় বুঝতে পারছি না, আমি ওর সঙ্গে কথা কিংবা বন্ধুত্ব না রাখলে কী বা যায় আসে? আমার মতো তো আরও অনেক ফ্রেন্ড আছে। এর মধ্যে একমাত্র আমি পাশ কাটিয়ে চললে ওর কী সমস্যা? হয়তো ছাবি আমাকে ভালো বন্ধু ভাবে। হুট করে বন্ধুত্ব সম্পর্ক নষ্ট করে মানতে পারছে না। অপরদিকে ছাবিয়া বোন আমার, কান্না করছিস কেন? মুন্নার কথাটি শুনে ছাবি আরও জোরে কান্না করে বলে ওঠে, খবরদার আমার সঙ্গে ভুলেও কথা বলতে আসবে না। মুন্না হঠাৎ তার বোনের অভিমান দেখে থতমত খেয়ে যায়। হঠাৎ আবার কি এমন হলো যে কান্না করছে? আর মনে ভেবে মুন্না বলে, আচ্ছা কি হয়েছে আমাকে বলবি না তো কি? শুধুমাত্র তোমার জন্য আমার বন্ধু বান্ধব কেউ আমার কাছে ঘেঁষতে পারে না। ওই দিন আলমগীরকে একটু সাজিয়েছো দেখে ও আর আমার সঙ্গে কথা বলবে না তো দূরের বিষয়, চোখ তুলে তাকারও সাহসটুকু পায় না। আমি আগ বাড়িয়ে কথা বলতে চাইলেও পাশ কাটিয়ে চলে যায়। ও এই ব্যাপার, আলমগীর কথা বলে না দেখে কান্না করছিস? রান্না করবো না তো কি করবো? ও আমার এত ভালো একটা বন্ধু, হুট করেই কথা বলা বন্ধ করেছে। এতে কি আমার খারাপ লাগে না? হ্যাঁ অবশ্যই খারাপ লাগবে, তবে তার জন্য যে কান্না করতে হবে এমন কোনো কথা না। ছাবিয়া নিশ্চুপ। তোর ফ্রেন্ড আরও অনেকেই আছে, তাদের কথা ভেবে মন খারাপ করে বসে থাকতে তো তোকে কখনোই দেখিনি। আর চোখের জল দেখছি, এই কান্নার পিছনে অবশ্যই কোনো রহস্য জড়িয়ে আছে, যা আমি জানি না, তাই তো? মুন্নার সন্দেহজনিত কথা শুনে ছাবিয়া কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, ভাইয়া তুমি কোন রহস্যের কথা বলছো? আমি মাফিয়া সন্ত্রাসী হতে পারি ঠিকই, কিন্তু দিন শেষে আমার পরিবার পরিজন বলতে কেউ একজন আছে যার মূল্য পৃথিবীর সবচেয়ে আমার কাছে বেশি। কে সেই মানুষ জানিস? না ভাইয়া। সেটা হলো আমার ছোট বোন ছাবিয়া, যাকে সেই ছোটবেলা থেকেই এই বউকে আদর যত্ন করে বড় করেছি। সেই সঙ্গে তার চাওয়া পাওয়া পূরণ করতে ত্রুটি রাখেনি। আর সেই বোন কান্না করছে শুধুমাত্র একটা বন্ধুর জন্য। আচ্ছা তোকে কটা প্রশ্ন জিজ্ঞেস করবো, তার সঠিক উত্তর দিবি, লুকাবি না, কেমন? প্রথম প্রশ্ন হলো, তুই কি আলমগীরকে ভালোবাসিস? ভালোবাসি না।
তাহলে তার জন্য কান্না করছিস কেন? আলমগীরকে আমি ভালোবাসি না, তবে ওর সঙ্গে কথা না বললে আমার ভালো লাগে না। সবকিছুতেই খারাপ লাগা কাজ করে। ও যখন আমাকে পাশ কাটিয়ে চলে তখন কেন জানি এমনি কান্না পায়। এমনটা যদি হয়ে থাকে তো তুই নিশ্চয়ই ওই ছেলেটার প্রেমে পড়েছিস, এর জন্য তার এড়িয়ে চলাটা সহ্য করতে পারছিস না। ভয় পাওয়ার কারণ নেই, তুই শুধু একবার তোর মনের কথা আমাকে বল, তোদের বিয়ে আমি নিজ হাতে দিব, একটু ভেবে দেখ। মুন্নার কথা শুনে সাবিয়া লজ্জিত হয়ে হাসি মুখে রুম ত্যাগ করলো। সাবিয়ার আচরণে তার ভাইও বিষয়টা বুঝতে পিছপা আর হলো না। এদিকে, মামা আপনার এখান থেকে বিকাশে টাকা তোলা যাবে? হ্যাঁ অবশ্যই, এই এজেন্ট নাম্বারে পাঠিয়ে দাও। ওকে। বিকাশ থেকে টাকা তুলে মানিব্যাগে রাখতে যাব, এর মধ্যেই প্রাইভেট গাড়ির কয়েকজন লোক নেমে এসে আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, আপনার নাম কি আলমগীর? তাদের কথা শুনে থতমত খেয়ে পড়লাম। হ্যাঁ, কিন্তু আপনারা কারা? আমরা মুন্না ভাইয়ের লোক। তো আমাকে এখানে ইন্টারভিউ করছেন কেন? তাকে মুন্না ভাইয়ের কাছে গেলেই বুঝতে পারবেন। এখন কথা না বাড়িয়ে জলদি গাড়িতে উঠুন। সরি ভাই, অকারণে মুন্না ভাইয়ের ওখানে যেতে আমি ইচ্ছুক না। তাছাড়া মুন্না ভাইয়ের সাথে আমার কোনো শত্রুতাও নেই যে তার সঙ্গে আমার দেখা করতে হবে। আপনারা ভাই এবার আসতে পারেন। এখন আপনি ভালো ভালোই গাড়িতে ওঠেন তো সম্মানের সহিত আপনাকে সঙ্গে নিয়ে যেতে পারবো, নয়তো জোর করে আপনাকে এখান থেকে তুলে নিয়ে যেতে হবে। আমাদের বাধ্য করবেন না। লোকগুলোর কথা শুনি হাঁটু রীতিমতো কাঁপতে শুরু করলো। মুন্না ভাই আমাকে ডাকছে, তার মানে সাবিয়া নিশ্চয়ই কোনো ঝামেলা পাকিয়েছে। আনমনে ভাবতেই লোকগুলো ধমকর সরি বলে উঠল, আপনি যাবেন নাকি তুলে নিয়ে যাব? থাক ভাই, তুলে নিয়ে যেতে হবে না, আমি স্বেচ্ছাতে যাচ্ছি আপনার সঙ্গে, চলুন। বাধ্য হয়ে মুন্না ভাইয়ের বাসায় আসলাম। মনে মনে হাজার ভয় লাগা কাজ করছে। ছাবিয়াও ম্যাচে গিয়ে আমাকে শাসিয়ে আসছে। আজ মুন্না ভাইয়ের হাত থেকে আর রক্ষা নেই। আর মনে এসব ভাবতেই মুন্না ভাই সিঁড়ি বেয়ে নামতেই যা বললো তা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি। কিরে, তোর সাহস দেখছি অনেক বেড়ে গেছে। মানে ভাইয়া, আপনি কি বলতে চাচ্ছেন? একটু অপেক্ষা কর, সবই বুঝতে পারবি। মুন্না ভাইয়ের কথায় ভয়ে গলা একদম শুকিয়ে যাচ্ছে। মনে হচ্ছে আজ আর নিজেকে বাঁচাতে পারবো না। এখন শুধু ছাবির উপর রাগ হচ্ছে। ও তো জানতোই এসব ঝামেলায় নিজেকে জড়াতে চায় না। এসব শুনে আমাকে বিপদের মুখে ফেলে দিল। তারপর ভেবে নিলাম আজ মুন্না ভাইয়ের হাতে মরতেই যখন হবে তাহলে এত ভয় পেয়ে লাভ কী। এসব ভেবেই বলে উঠি, ভাই আমি খুব সাধারণ একজন মানুষ, এসব ঝামেলায় নিজেকে জড়াতে চাই না। তাছাড়া আপনার সঙ্গে ব্যক্তিগত কোনো শত্রুতাও আমার নেই। তাহলে এখানে আমাকে আনার উদ্দেশ্য কী? উদ্দেশ্য অবশ্যই আছে, একটু অপেক্ষা কর, সবই বুঝিয়ে দিচ্ছি। মুন্না ভাই এই বলে ছাবিয়াকে ডাক দিল। ছাবিয়াও সঙ্গে সঙ্গে এসে পড়ল। আমাকে দেখেই হাসি উজ্জ্বল চেহারা উপস্থাপনা করে মুন্না ভাইয়ের উদ্দেশ্য করে বলে ওঠে, ভাইয়া ডেকেছো কেন? এই ছেলেটার নাম কি আলমগীর? হ্যাঁ ভাইয়া। একেই তো ভালোবাসিস? হুম। ছাবিয়ার সঙ্গে কথা শেষ করে মুন্না ভাই আমাকে উদ্দেশ্য করে বললে, সাবেকে শুধু ভালোবাসিস নাকি শুধু বন্ধু ভাবিস? মুন্না ভাইয়ের কথা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। অবাক প্লাস ভয় নিয়ে বলি, ভাইয়া আপনি ভুল ভাবছেন, সাবিয়াকে আমি ভালোবাসি না, শুধু বন্ধু ভাবি। সাবিয়া তুই চুপ আছিস কেন? ভাইয়াকে সব কিছু বল। এত ভয় পাবার কি আছে ভাইয়াকে? বলে দে তুই আমাকে ভালোবাসিস। সাবিয়ার কাছ থেকে ওই কথা শুনে আকাশ ভেঙে যেন আমার মাথার উপর পড়ার উপক্রম প্রায়। কি বলছে? মাথা কি খারাপ হয়ে গেল নাকি? সাবিয়া এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমাদের মাঝে কখনো ভালোবাসার সম্পর্ক ছিল না, বন্ধুত্বের সম্পর্ক ছিল। আজ হঠাৎ এসব উল্টোপাল্টা কথা বানিয়ে বলছিস কেন? আমি কি বানিয়ে বলছি? তুই আমায় ভালোবাসিস না? আচ্ছা ঠিক আছে, তোকে আবার ভালোবাসতে হবে না। ভাই আপনি বিশ্বাস করুন, আমার আর তার সাবিয়ার মধ্যে কোনো ভালোবাসার সম্পর্ক ছিল না। ও বানিয়ে বানিয়ে এসব বলছে। সাবিয়া আমার শুধু বোন না, ও আমার মেয়ের মতো। ছোট থেকে যখন যা চেয়েছে তাই এনে দিয়েছি। একবারও তার আবদার আমি পূরণ করব, আর তা এই দুনিয়ার মধ্যেই। জয়নাল, বিয়ের সমস্ত আয়োজন প্রস্তুত কর, কালকে এদের বিয়ে সম্পন্ন করবো ইনশাল্লাহ। জি আচ্ছা ভাইয়া, আমি ডেকোরেশন এবং লাইটিংয়ের পুরো বাড়ি আলোকিত করার ব্যবস্থা করি। মুন্না ভাইয়ের কাছ থেকে বিয়ে নামক শব্দটি শুনে পায়ের নিচ থেকে মাটি যেন সরে গেল। পরিশেষে মাফিয়ার বোনকে বিয়ে করতে হবে? না, কোনোভাবেই সম্ভব না। এই বিয়ে আমি করতে পারবো না। আর মনে ভেবেই বলি, ভাইয়া আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন, সাবিয়াকে আমি বিয়ে করতে পারবো না। মুন্না ভাই রাগান্বিত সুরে বলে ওঠে, ছোট ভাই এত বেশি কেন বুঝো? হ্যাঁ, নিজের জীবনটাই কিন্তু হারাতে হবে।
এবার মনের মধ্যে ভয় ঢুকে গেল। নিমিষেই চুপ হয়ে গেলাম। সন্ত্রাসীর পাল্লায় পড়েছি। তাদের কথার প্রতিবাদ করলে নিজ জীবন হারাতে হবে। তার থেকে চুপ করে থাকাই শ্রেয় হয়। একদিন পর বিয়ের সকল নিয়মকানুন মেনে আমার আর সাবিয়ার বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। বিয়েতে সকল বন্ধুবান্ধব উপস্থিত ছিল, শুধু আমার পরিবার আর আত্মীয় স্বজনরাই উপস্থিত ছিল না। তাদের কথা ভেবে খুব খারাপ লাগছে। সাবিয়া ওর জিদকে প্রাধান্য দিয়ে হয়তো আমাকে বিয়েটা করতে বাধ্য করছে, কিন্তু আমার মনের অবস্থা একবারও বুঝতে চেষ্টা করলো না। ছাদের কিনারায় এসে আনমনে ভাবছি, পড়াশোনা করতে এসে বিয়ের তকরে যে এভাবে বেরো যাবো তা কল্পনাও করিনি। এই দিন বাবা মা, ভাবি, ভাইয়া তারা হয়তো আমার বিয়ের কথা জানতে পারলে অনেক কষ্ট পাবে। এখন এসব ভেবেই বা কী হবে? বিয়ে তো আমি স্বেচ্ছাই করিনি। আর মনে ভেবে পেছনের দিকে ফিরে তাকাতেই নিলয়, তানভীর, তানিয়া তাদেরকে দেখতে পেলাম। চুপ হয়ে আছি দেখে তানিয়া বলে ওঠে, কিরে মন খারাপ করে আছিস কেন? এটা তোরাই ভালো জানিস। আলমগীর প্লিজ মন খারাপ করিস না। সাহিবা তোকে আগে থেকে পছন্দ করতো, যার দরুন ও নিজেই আগ বাড়িয়ে তোর সঙ্গে বন্ধুত্ব করেছে। এসব কিছুই ভালোবাসার স্বার্থে করেছে। মুন্না ভাইকে নিয়ে সাহিবাও অনেক ভয় পেত, যদি তোর সত্যি কোনো ক্ষতি করে ফেলে। এই ভয়ে ভালোবাসার কথাটাই প্রকাশ করেনি, বরং তোকে বুঝতেও দেয়নি। ইভেন আমাকেও অনেকদিন পর জানিয়েছে। পরিশেষে তুই কি করলি? মুন্না ভাইয়ের সামান্যতম ধমকানোতে সাহিবাকে ইগনোর করতে শুরু করলি। তোর এই ইগনোর করাটা সত্যিই নিতে পারছিল না। তারপর আর কি, সাহিবা ওর ভাইকে সবটা বলে প্ল্যান করে তোকে ব্ল্যাকমেল করে বিয়েটা করে ফেলে। তানিয়ার কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। সাবিয়া আমাকে সত্যি সত্যি ভালোবাসতো আর আমি কিছুই টের পেলাম না। তবে সাবিয়াকে একটু শাস্তি ভোগ করতেই হবে। আমাকে ভয় দেখিয়ে বিয়েতে মত নিয়েছে, ওর শাস্তি যদি না দেই তো কেমন হয়? আনমনে ভেবেই চলেছি। কিরে কোথায় হারিয়ে গেলি? তানিয়ার কথার মাঝেই ঘোর কেটে গেল। মানে কি যেন বলছিলে? কিছুই না, তুই এখন বাসর ঘরে যা। রাত প্রায় 12টা বাজতে গেল। এইদিকে বেচারা সাহিবা তোর অপেক্ষায় প্রহর গুনছে মনে হয়। ধ্যাত্তরি, আমি আছি টেনশনে, তুই আছিস ফাজলামার মোটে। বন্ধু লেট করিস কেন? যা বিড়ালটা আগে ভাগে মেরে আয়, নয়তো হাতছাড়া হয়ে যাবে। তানিয়া, নিলয়, তানভীর তারা আমাকে নিয়ে দুষ্টুমি ফাজলামো করছে। এর মধ্যে হঠাৎ সাবিয়া ছাদে এসে কোনো কথা না বলে আমার হাত ধরে টেনে রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে বলে ওঠে, এই যে হিরো, আমাকে এখানে বসিয়ে রেখে ছাদে আড্ডা দিচ্ছিলেন কেন? মন চাচ্ছিল তাই তার সাথে ছাদে আড্ডা দিচ্ছিলাম, তাই তোর কি? এখন থেকে আমার সব বুঝলেন? সাবিয়ার হাসি উজ্জ্বল চেহারা দেখে বুঝতে পারলাম সে অনেকটাই আনন্দিত, কিন্তু আমি কেন জানি আনন্দিত হতে পারছি না। মন খারাপ নিয়ে বিছানায় পড়ে বসলাম। আমার চেহারায় বিষণ্ণতার প্রতিচ্ছবি দেখে সাবিয়া বলে ওঠে, সরি, আমি আসলে তোকে এতটা প্যারা দিতে চাইনি। আমি নিশ্চুপ হয়ে আছি। তোকে ইগনোর করাতে আমি সত্যি অনেকটা আপসেট হয়ে যাচ্ছিলাম। ভাবতাম এই বুঝি আমার কাছ থেকে একেবারেই দূরে চলে যাচ্ছিস। সাবিয়ার অনুশোচনায় কথাটি শুনে তার দিকে তাকিয়ে বলে উঠি, তুই আমাকে যে ভালোবাসতি একথা একবারও প্রকাশ করিসনি। আমাকে একবার জিজ্ঞেস করে তো জানতে পারতি, তা না করে এমন এক কাণ্ড করে ফেললি যা সত্যি অবিশ্বাস্য। আমার ভালোবাসার কথা তোকে বললে কি হতো? উল্টো কোনো কিছু না ভেবে আমাকে না করে দিতি, কারণ একটাই ছিল, আমার ভাই সন্ত্রাসী আর ভাইয়াকে তুই অনেকটাই ভয় পাইতি। এর জন্য তোকে ভালোবাসার কথাটি বলতে পারি নাই। তা না হয় বুঝলাম, কিন্তু বিয়ের বিষয়টা এত জলদি করলি কেন? তুই জানোস না আমি একজন স্টুডেন্ট, বাবার টাকায় চলছি, তার সঙ্গে লেখাপড়ার খরচ আমি করছি। এখন তো আমার ভবিষ্যৎটাও অন্ধকার হয়ে গেল দেখছি। তোর এই পাগলামতে আমার রঙিন লাইফটা এখন সাদা কালোতে পরিণত হয়ে গেল। সাবিয়া নিশ্চুপ, রাগে পুরো শরীর রিরি করছে। মনে হচ্ছে সাবিয়াকে কষে একটা থাপ্পড় মেরে দেই, কিন্তু ওই সন্ত্রাসী ভাইটার জন্য পিছুপা হতে হচ্ছে। নিজের রাগ নিজের মধ্যেই ধামাচাপা দিতে হচ্ছে। তোর লাইফটাকে শেষ করে দিল। এসব ভেবে কম্বল মুড়িয়ে চোখ বুজে ফেললাম। কিছুক্ষণ পর ছাবি আমাকে জড়িয়ে ধরে কানের কাছে এসে বলে, ঘুমিয়ে পড়ছিস কেন? আজ না আমার বাসর রাত? কথাটা শেষ হওয়া মাত্রই ছাবিয়াকে ঝটকানি মেরে সরিয়ে দিয়ে বললাম, কিসের বাসর রাত? আজ আমার মরণ রাত। আমার কথা শুনে ছাবিয়ার হাসি উজ্জ্বল চেহারা নিমিষেই মলিন হয়ে গেল। ছি, এসব অলক্ষণে কথা মুখে আনতে নেই। বুঝতে পারছি আমার ওপর তোমার অনেক রাগ জমে আছে।
চাইলে আমাকে আঘাত করে তোমার রাগ নিবারণ করতে পারো, বাধা দিব না, কিন্তু রাগের ঘোরে এসব অলক্ষণে কথাবার্তা বলো না প্লিজ। সাবিয়ার আত্মকান্নার চেহারা দেখে এবার বুঝতে পারলাম মেয়েটা সত্যি আমাকে অনেক ভালোবাসে। ভালোবাসা ছাড়া একদম পাগলামি করা সম্ভব না। এমন মেয়েকে লাইফ পার্টনার হিসেবে পেয়ে মন্দ হয়নি। তারপরও আমাকে আর একটু বাজিয়ে দেখতে হবে সে কতটা আমায় ভালোবাসে। আর মনে ভাবতেই সাবিয়া আত্মকান্না সুরে বলে। কি ভাবছো? সাবিয়াকে কাঁদানোর জন্য বললাম, ভাবছি কী করে নিজের জীবন শেষ করা যায় সে চিন্তাই করছি, কিন্তু নিজের জীবন নিজ হাতে তো শেষ করা সম্ভব না, তাই অন্য কারো হেল্প নিব ভাবতেছি। বাসুরাতে সবাই কত রোমান্টিক কথা বলে, আর তুমি আমাকে এইসব বলে কাঁদাচ্ছ? তোর সঙ্গে কথা বলার আমার বিন্দুমাত্র ইচ্ছা করছে না। কখনো আমার কাছ থেকে ভালোবাসা পাবি না, স্ত্রী হিসেবে আমার কাছে অবহেলিত হয়ে থাকবি। এই বলে কম্বলের বালিশ নিয়ে সোফায় ঘুমিয়ে পড়লাম। চোখ বুঝতেই ঘুমের রাজ্য কখনো হারিয়ে যায় সেটা টেরই পাইনি। সকালে পাখির কিচিমিচির শব্দ শুনে ঘুম ভেঙে গেল। চোখ মিলিয়ে পাশে তাকাতেই লক্ষ্য করলাম সাবিয়া সোফায় বসা অবস্থায় ঘুমিয়ে আছে। একদম বাচ্চাদের মতো নিঃশ্বাপ লাগছে। এমনিতেই অনেক রূপবতী। ঘুমানোর অবস্থায় তার রূপের ঝলক আরও বৃদ্ধি পেয়েছে। ইচ্ছে না থাকার পরেও তার কপালে চুমু এঁকে দিতেই হঠাৎ নড়েচড়ে উঠে দেখে জলদি ওখান থেকে সরে যেতে চাইলে পিছন দিকে সাবিয়া বলে ওঠে। রাতেই না বললে আমাকে একটু ভালোবাসবেন না, এখন আবার লুকিয়ে কিস খাওয়া হচ্ছে তাই না? এই রে, ধরা খেয়ে গেলাম। ঘুমিয়ে তো ছিলে, টের পেলে কেমন করে? নাকি আমার আগেই ঘুম ভেঙেছে? যাই হোক, কোনো এক কথা বলে বিষয়টা ধামাচাপা দিতে হবে। জনাব, আপনার মনে দুষ্টুমির উদয় হয়েছে, তা আমি খুব ভালো করে বুঝতে পারছি। এই বলেই আমার একদম নিকটে চলে আসে। এত সংকোচ বোধ করছো কেন গো? আগ পিছ তো আমার কাছেই তোমাকে ধরা দিতে হবে। অসম্ভব, তোকে আমার স্ত্রী হিসেবে মেনে নেব না। মেনে তো আপনাকে নিতেই হবে জনাব। ছাবিহা, বাইরে বের হ, কত রোমান্স করবি। দরজার ওপাশ থেকে তানিয়ার কথাটি শুনে সাবিয়া আমার কাছ থেকে চট করেই সরে গেল। সাবিয়ার কাণ্ড দেখি আনমনে হেসে উঠলাম। আমার হাসি দেখে সাবিয়া বলে, কি হলো, হাসতেছো কেন? দরজার ওপাশ থেকে তানিয়া দরজা ধাক্কা মেরে বলে ওঠে। কি রে, দরজা খুলবি নাকি ভেঙে ভিতরে আসবো? আরে আসতেছি, দাঁড়াও। সাবিয়া এই বলে দরজা খুলে দিল। প্রথম তানিয়া রুমে প্রবেশ করলো। তারপর এক এক করে তানভীর, নিলয়, শফিক, রাজু সবাই এসে আমার দিকে তাকিয়ে ফাজলামো শুরু করে বলে ওঠে। বাসাটা কেমন কাটলো দোস্ত? তোদের মুখে আর কোনো কথা নেই, এসেই এইটা বলতে হবে? অদ্ভুত। এই বলে তাদেরকে পাশ কাটিয়ে ওয়াশরুমে চলে গেলাম। শালা, তোর বন্ধু নামের হারামি মাফিয়ার বোনকে বাধ্য হয়ে বিয়ে করতে হয়েছে, বুঝতে পারছিস না বাসাটা কেমন হবে? এটা আবার আমাকে জিজ্ঞেস করতে হবে নাকি? আর মনেই একাই বক বক করছি। অপরদিকে এই যে আপুমনি, বাসর রাত কেমন কাটালেন? আর বলিস না, এতদিন সিনেমায় যে কাহিনী দেখেছি সেম কাহিনী আমার সঙ্গে হয়েছে। মানে? কাল রাতে আমাদের স্বামী স্ত্রীর মাঝে আলিঙ্গন হয়নি রে। অনেক স্বপ্ন ছিল ফুলসজ্জার রাতে স্বামীর সঙ্গে প্রেমালাপ করব, কিন্তু খবিষ্টা রেগে সোফায় গিয়ে ঘুমিয়ে পড়লো। আমারও কোনো কিছু বলার সাহস হচ্ছিল না। নিরুপায় হয়ে তার পাশে রাত পাড়ি জমিয়েছি। খবিষ্টা একবারও জিজ্ঞেস করলো না যে বিছানায় না ঘুমিয়ে সোফায় কেন ঘুমাচ্ছি। কি আর করার, বিয়েটা হয়তো ও করতে চায়নি, কিন্তু তোর ভাইয়ের চাপে মত দিতে বাধ্য হয়েছে। যাই হোক, তুই ওকে আরো অনেক বেশি ভালোবাসবি, যাতে তোকে ছাড়া অন্য কাউকে কল্পনাও করতে না পারে। ঠিক আছে, আমি বরং সেটাই করব। এবার আমরা তাহলে আসি। ওকে। এইদিকে ওয়াশরুম থেকে বের হয়ে লক্ষ্য করলাম পুরো রুম ফাঁকা। কি ব্যাপার? তানভীর, নিলয়, শফিক তারা কোথায় গেল? ধ্যাৎ, হারামিগুলো না বলেই চলে গেল। আর মনে ভেবে বিছানায় বসে আছি, হঠাৎ দরজা খোলার শব্দ পেয়ে দরজার দিকে তাকাতেই লক্ষ্য করলাম সাবিয়া খাবার হাতে নিয়ে আসছে। এদিকে খিদে পেটে ইঁদুর দৌড়াচ্ছে। এই যে জনাব, খেয়ে নিন। খিদে নেই। সংকোচ বোধ করলে তো আর পেট ভরবে না, খেয়ে নিন প্লিজ। বললাম না খিদে নেই। এত করে বললাম, খেতে চাচ্ছেন না তো না খাইয়ে থাকেন, গেলাম আমি। খাবারের প্লেট হাতে নিয়ে কথাটি বলল সাবিয়া। আমিও কোনো কিছু না বলে চলে যাচ্ছি। দেখে সাবিয়া পিছন দিক থেকে ডাকলেও না শুনে দরজা টপকাবো। এর মধ্যেই আচমকায় মুন্না ভাই বলে ওঠে,
আলমগীর কোথায় যাচ্ছ? আমি নিশ্চুপ। দেখো না ভাইয়া, ও না খেয়েই বের হচ্ছে, আমার কোনো কথাই শুনছে না। সাবিয়ার অভিযোগ সুরে কথাটি শুনে মোনা ভাই দীর্ঘ শ্বাস ফেলে বলে ওঠে, সে কি, না খাইয়ে কোথায় যাচ্ছ? ভাইয়া আমার খিদে নেই। তা বললে তো চলবে না। এই সাবিয়া, টেবিলে খাবারগুলো রেডি কর। এই বলে মুন্না ভাই আমার হাত ধরে টেবিলের দিকে নিয়ে গিয়ে চেয়ার টেনে ইশারা করে বসতে বলে। আমিও বাধ্য ছেলের মতো বসে পড়ি। তারপর এক এক করে খাবারের আইটেম সাবিয়ার সামনে এগিয়ে দেয়। ইচ্ছে না থাকার পরেও খেতে শুরু করি। কিছুক্ষণ নিরাপত্তা থাকার পর মুন্না ভাই বলে ওঠে, পৃথিবী জুড়ে আপন বলতে আমার ছোট বোনটাই আছে। অকালে মাকে হারিয়েছি। মার মৃত্যুর পর বাবা আরেকটা বিয়ে করে আমাদেরকে অবহেলা অনাথরে ফেলে চলে যান। অনেক কষ্টের মাঝে আমার এই ছোট বোনটাকে কোলে পিঠে করে বড় করেছি। কখনো তার চোখের জল আসতে দেয়নি। নিজের স্বাদ আহ্লাদ বিসর্জন দিয়ে আমার বোনটার চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়েছি। তবে আমার বোনটা অনেক চাপা স্বভাবের। কখনো মুখ ফুটে কোনো কিছু আবদার করে না। আমিও আন্দাজ করে এক এক সময় এক এক সারপ্রাইজ তাকে এনে দিতাম। সেদিন ওকে যখন কান্না করতে দেখলাম, তখন জিজ্ঞেস করলে কান্না মিশ্রিত কণ্ঠে বলে, ভাইয়া, তোমার জন্য আমার বন্ধু বান্ধব ইগনোর করে চলে, কথা বলে না। কথাটি শুনি আবার যখন তাকে জিজ্ঞেস করলাম, কে কথা বলে না আমাকে বল, তখন সে তোমার নামটি বলেছিল। আমি ভেবেছিলাম ও শুধু তোমাকে বন্ধু না, তার থেকেও অন্য কিছু ভাবে। আর মনে ভেবে সন্দেহবশত জিজ্ঞেস করি, তুই কি আলমগীরকে ভালোবাসিস? আমার কথা শব্দ না প্রকাশ করে মাথা ঝুঁকিয়ে হ্যাঁ সম্মতি জানিয়েছিল। তারপর কেমন কিছু না ভেবেই বিয়ের সিদ্ধান্ত নিয়ে নেই এবং তোমাকে ভয় দেখিয়ে বিয়েতে মত নিতে বাধ্য করি। এটা অবশ্য বড় অন্যায় করে ফেলেছি, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। আর তোমাদের পড়াশোনার বিন্দুমাত্র ক্ষতিও আমি হতে দিব না। এ বিষয়ে নিশ্চিন্তে থাকতে পারো। বেঁচে থাকার কোনো দরকার নেই, আমাদের এখানেই থাকবে। প্রয়োজনে তোমার বাবা মার সঙ্গে কথা বলে সবকিছুই স্বাভাবিক করব। এতে যদি ওনাদের পাপ ধরতে হয় তো আমি তাই করব। তারপর নিজের মাঝে রাগ কিংবা মন খারাপ নিয়ে থেকো না ভাই, প্লিজ। মোনা ভাইয়ের এরকম ধারা কথাবার্তা শুনে একটু না অনেকটাই অবাক হয়েছি যে মোনা ভাই মানুষকে হুমকি ধুমকি দিয়ে কথা বলে, আজ আমার সঙ্গে এত মলিন ভাষায় কথা বলছে, তা সত্যি অবিশ্বাস্য। হয়তো বিয়েটা আমার বাধ্য হয়ে করতে হয়েছে ঠিকই, কিন্তু সাবিয়াকে যে আমার পছন্দ, স্ত্রী হিসাবে সাবিয়াকে আমার বেশ পছন্দ হয়েছে। এসব ভেবেই বলে উঠি, আচ্ছা ভাইয়া ঠিক আছে, সাবিয়াকে আমি স্ত্রী হিসাবে মেনে নিয়েছি, কিন্তু আমি তো এখনও বেকার। সাবিয়ার দায়িত্ব তোমাকে এখনই নিতে হবে না। যতদিন না তোমার লেখাপড়া শেষ না হচ্ছে ততদিন তোমরা আমার বাড়িতে তোমরা আমার দায়িত্বে থাকবে, সমস্যা নেই। তাছাড়া এতই সম্পত্তি সবই তো আমার ছোট বোনটার জন্য। আর হ্যাঁ, কিছুদিন পর তোমার বাবা মাকে সব বুঝিয়ে বলবো নে, কেমন? জি আচ্ছা। মনে হয় যাওয়ার পর সাবিয়া বলে ওঠে, ভাইয়া হয়তো তোমাদের চোখে খুনি সন্ত্রাসী, কিন্তু আমার চোখে পৃথিবীর সেরা ভাইদের মধ্যে আমার ভাইয়া একজন। তার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। এই বলে সাবিয়া চোখের জল মুছে রুমে চলে গেল। বুঝতে পারলাম সে অনেকটাই ইমোশনাল হয়েছে। বাসায় ভালো লাগছে না দেখে ক্যাম্পাসের মাঠে আড্ডা দিতে চলে আসলাম। বন্ধুরা আমাকে দেখে মাত্রই খোঁজা মেরেই কথা বলতে শুরু করলো। কি বন্ধু, পরিশেষে মাফিয়ার মুখে বিয়ে করে ফেললি? একদিন থেকে ভালোই হয়েছে। আমাদের সঙ্গে আর কেউ উচ্চ গলায় কথা বলতে পারবে না, বিকজ তুই আমাদের সঙ্গে আছিস। ধুর, বাদ দে এসব কথা। এমনিতেই অনেক পেরাই আছি, কোনো কিছুতেই ভালো লাগছে না। সে কি, কাল বিয়ে করলি আজই বলছিস ভালো লাগছে না? গুরু, আর কটা দিন থাক, তারপর না হয় মুখে এ কথা উচ্চারণ করো। ব্যাস, বন্ধুদের এক দুই কথাই আড্ডা ভালোই জমে গেল। মন খারাপ থাকলেও এখন আর তা নেই। আড্ডা শেষ করে জাবের বাসায় না গিয়ে সোজা মেসে চলে আসলাম। বাড়িওয়ালা আমাকে দেখে বলে ওঠে, বাবা তুমি মেসে থাকো না প্লিজ, ভীষণ ঝামেলায় পড়তে হবে। আঙ্কেল আপনি হঠাৎ এই কথা বলছেন কেন? মুন্নার ভাইয়ের কঠোর আদেশ, তা আমাকে পালন করতেই হবে। ও আচ্ছা। এই বলে ম্যাচ থেকে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছি আর ভাবছি মনে হয় সত্যি অনেক বড় মাপের সন্ত্রাসী। বাড়িওয়ালাকে কী না কি বলেছে, সেই কথাই বাড়িওয়ালা মানতে বাধ্য হয়েছে। আমার লাইফে এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হবে তা কখনো কল্পনাও করিনি। ভাগ্যের লিখন এমনই হয়তো ছিল। আর মানে ভাবছি আর গুটি গুটি পায়েই হেঁটে যাচ্ছি।
হঠাৎ পকেটে রাখা ফোনটা কেঁপে উঠল। পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিনের দিকে লক্ষ্য করলাম সাবিয়ার কল। গুরুত্ব না দিয়ে কেটে দিলাম। ব্যাস, আবারও কল দিল। এবার কল কেটে না দিয়ে কলটা রিসিভ করলাম। পাশ থেকে ঝাঁঝালো কণ্ঠে সাবিয়া বলে উঠল, আমার কল রিসিভ করছো না কেন? কল রিসিভ না করলে কথা কার সঙ্গে বলছিস? প্রথমবার তো কল কেটেই দিলা। আমার ইচ্ছা হয়েছে, কল রিসিভ করিনি। তো কোনো সমস্যা? হইছে, আর বলতে হবে না, বাসায় আসো। যেতে পারবো না। এসে পড়ো, নয়তো ভাইয়ার লোকজন পাঠিয়ে দেবো কিন্তু। থাক, লোকজন পাঠিয়ে দিতে হবে না, আমি আসতেছি। কল কেটে তারপর তড়িঘড়ি করে বাসে চলে আসলাম। রুমে এসে ছাবিয়াকে কিছু একটা বলতে যাব, এর মধ্যে ছাবিয়া আচমকাই এমন একটা কাণ্ড করলো, তা সত্যি অবিশ্বাস্য। রুমে এসে ছাবিয়াকে উদ্দেশ্য করে বললাম, আমাকে এভাবে হাতের নাগালে নাচাচ্ছিস কেন? আমার প্রশ্নের উত্তর দিয়ে ছাবিয়া বলে উঠল, চোখটা একটু বন্ধ কর তো। হঠাৎ চোখ বন্ধ করবো কেন? প্লিজ বন্ধ করোই না, সারপ্রাইজ আছে। আচ্ছা ঠিক আছে, চোখ বন্ধ করলাম, তবে বেশিক্ষণ থাকতে পারবো না। ওকে। ছাবিয়ার কথা মতো চোখ বন্ধ করা মাত্রই ছাবিয়ার ঠোঁটের উঞ্চতা অনুভব করলাম, তবে বেশিক্ষণ না। চোখ মেলে তাকানো মাত্রই ছাবিয়ার দৌড়ে পালিয়ে গেল। এদিকে ছাবিয়ার ঠোঁটের উঞ্চতা পেয়ে কেমন জানি একটা ঘোরের মাঝে পড়ে গেলাম। এরকম একটা কাণ্ড করবে তা সত্যিই অবিশ্বাস্য বলে মনে হচ্ছে। এখনও শুধু ঘোরের ফিরে ছাবিয়ার ঠোঁটের উঞ্চতা পেতে ইচ্ছে করছে। পালিয়ে যাবে কোথায়? আমার সামনে তো ওকে আসতেই হবে, তখন আমিও তার বদলা ভালোভাবেই নেব। রুম থেকে বের হয়ে ছাবিয়াকে আশেপাশেই খুঁজতে লাগলাম। চারদিকে চোখ বুলিয়ে নিলাম, কোথাও নেই। ফোন বের করে দেওয়া মাত্র কিচেন রুমে ফোনটা ছাবিয়ার বেজে উঠল। তারপর এদিক সেদিক না তাকিয়ে কিচেন রুমে গিয়ে লক্ষ্য করলাম খুব মনোযোগ সহকারে রান্না করছে। তার হাতে নাগালে ফোন কল টুন বাজছে, সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। আমিও কম কিসের শুট করে পিছনে গিয়ে ছাবিয়াকে জড়িয়ে ধরলাম। আচমকাই ছাবিয়াকে জড়িয়ে ধরায় ছাবিয়া তুতলিয়ে পড়ে ওঠে, কে কে? আপনার হাজব্যান্ড। শক্ত করে জড়িয়ে ধরে কথাটি বললাম। ও আচ্ছা, হঠাৎ কি মনে করে আমার কাছে আসলেন? আমার বউটাকে একটু আদর করতে চলে আসলাম। ব্যাস, কথাটা শুনে সাবি আমার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করে বলে ওঠে, না না, আদরের কোনো দরকার নেই, দেখছো না রান্না করছি, ছাড়ো আমাকে। ছাড়বো না। তখনকার সারপ্রাইজটা আমার মন ভরেনি, সুতরাং সারপ্রাইজটা পুনরায় আবার চাই। এই বলে সাবিয়ার গলায় নাক ডুবিয়ে দিলাম। কিচেন রুমে এসে আপনাকে এত রোমান্টিক হতে হবে না, কেউ দেখে ফেলে লজ্জার মুখ দেখাতে পারবো না, ছাড়েন বলছি। এত সুন্দরী বউ পাশে থাকলে সবাই রোমান্টিক হবে, তাহলে আমার দোষ কি বলো? এই বলে সাবিয়া ঠোঁটের উচ্চতা নিতে যাব, হঠাৎ গরম চিনি হাতে চেপে ধরতে চট করে সাবিয়ার থেকে সরে গিয়ে বলে উঠি, বোনা ডাকাত, একটু কাছে এসেছি বলে গরম চিনির ছাক দিতে হবে? তোর কাছে আসাই আমার ভুল হয়েছে। মানা করার পরও শুনছিল না কেন? ঠিক আছে, ভুল আমারই হয়েছে, আপনি রান্না করেন। এই বলে রেগে মেগে কিচেন রুম থেকে চলে আসলাম। তোর মোডটাই নষ্ট করে দিল। কিছুক্ষণ পর সাবিয়া রুমে এসে দুষ্টুমি সুরে বলে ওঠে, কেমন লাগে ফুলসজ্জার রাতে আপনি আমাকে ছ্যাঁকা দিয়েছেন, তাই এর প্রতিশোধ নিলাম। এবার তাহলে আমি প্রতিশোধ নিয়ে নেই, দাঁড়া। এই বলে বিছানা থেকে নেমে সাবিয়ার দিকে এগিয়ে যাচ্ছি। দেখে ও পালানোর চেষ্টা করার আগেই খপ করে ওর হাত ধরে হ্যাঁচকা টেনে বুকে জড়িয়ে ধরে নিলাম। এবার তোর কাছ থেকে আমাকে কেমনে সরাবি? নিজেকে বাঁচানোর টেকনিক আমার জানা আছে, তা দেখতে চাও? ওকে, চেষ্টা করে দেখতে পারিস। পারমিশন পাওয়া মাত্রই হাতে সজোরে কামড় বসিয়ে দিল। ব্যথা পাওয়া সত্ত্বেও মুখে হাসি এনে বলে উঠলাম, এই সামান্য কামড়ে আমার কিছুই হবে না, বুঝছস? একটু ব্যথা পাওনি? না, পাইনি। এই বলে সাবিয়াকে বিছানায় নিয়ে প্রথমেই কপালে চুমু এঁকে দিলাম। তারপর স্বামী স্ত্রীর মধুর ভালোবাসায় দুজনে হারিয়ে গেলাম। আলিঙ্গনের পর সাবি আমার বুকে মাথা রেখে জড়িয়ে ধরে শুয়ে আছে। দুজনের মাঝে কোনো কথা নেই, মনে হচ্ছে এই মুহূর্তে আমাদের দুজনেরই বাকরুদ্ধ হয়ে হারিয়েছে। নীরবতার পহর ভেঙে ছাবিয়ে বলে ওঠে, আমাকে ছেড়ে কখনো যাবে না তো? নীরবতার মাঝে ছাবিয়ের কথাটি শুনে থতমত খেয়ে বলে উঠি, চলে যাবার প্রশ্ন আসছে হঠাৎ? না মানে, বিয়ে তো আমাকে স্বেচ্ছায় করনি, চাপে পড়েই মত দিতে বাধ্য হয়েছো, এই জন্য তোমাকে নিয়ে আমার অনেক ভয় হয়। যেতেও পারি, ঠিক নেই। ফাজলামো করে বলতেই সাবিয়া ভীষণ কেঁপে আমার বুকের উপর উঠে বলে, এ কথা মুখে আরেকবার উচ্চারণ করলে বড্ড খারাপ হয়ে যাবে কিন্তু। আরে বাবা, রাগ করছে কেন? ফাজলামো করে বলছি তো। অনেক হয়েছে, ছাড়ো আমাকে।
আরে কোথায় যাচ্ছ? থাকো না আর একটু। আজ না হোক কাল, ঠিকই তো আমাকে রেখে চলে যাবা। মাঝখান থেকে এত মায়া বাড়িয়ে লাভ কি? ছাড়ো আমাকে। বললাম তো ফাজলামো করে বলেছি, তারপরও রাগ কেন করছো? তাহলে আমার মাথায় হাত রেখে বলো কখনো আমাকে ছেড়ে যাবে না। আচ্ছা ঠিক আছে, যাব না। আর যদি যেতেই হয় তো আমার বউটাকেও সঙ্গে নিয়ে যাব। সত্যি? হুম। এই তো আমার লক্ষ্মী বর। এই বলে সাবিয়া আমার কপালে চুমু এঁকে দিল। মেয়েটা সত্যি আমাকে অনেক ভালোবাসে। যাই হোক, সাবিয়াকে মৃত্যুর আগ পর্যন্ত আর ছাড়ছি না। খুব জলদি ওকে আমার পাশে নিয়ে যাব। হয়তো বাবা মা ভাই তাদের কাছে একটু বকাঝকা শুনতে হবে, কিংবা 2-1 ঘন্টা থাপ্পড়ও খেতে হবে, তারপর তো ঠিক তাদের কাছে টেনে নেবে। আর মনে ভেবেই মার কাছ থেকে ফোন নিলাম। 2-1 বার ফোন দিতেই কলের টুন বাজার পর আম্মু ফোনটি রিসিভ করলো। বাবা কেমন আছিস? হ্যাঁ আম্মু, ভালোই আছি। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। তোর পড়াশোনার কি খবর? হ্যাঁ, ভালোই। কি ব্যাপার, তুতলিয়ে কথা বলছিস কেন? না মানে তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বল, শুনছি তো। আম্মু, আমি এখানে বিয়ে করে ফেলেছি। বাদর ছেলে, কি বললি? আবার বল দেখি। তারপর আম্মুকে স্পষ্ট ভাষায় বললাম এখানে বিয়ে করে ফেলেছি। ব্যাস, আম্মু ডেকে মেকে আগুন হয়ে ঝাঁঝালো কণ্ঠে যা বলল তা আমি শুনতে মোটেই প্রস্তুত ছিলাম না। বাদর ছেলে, তোকে লেখাপড়া করতে পাঠিয়েছি আর তুই ওখানে আমাদের ছাড়া এসব করেছিস? তোর ওখানে কালকে আমি যাচ্ছি। এই বলেই ফোনের লাইনটা কেটে দিল। মার রাগান্বিত সুরে গদারি শুনে অনেকটাই ভয় পেয়ে যায়, কারণ মার রাগ করলে ভীষণ ঝামেলায় আমাকে পড়তে হয়। আমার সুপারিশ তো একমাত্র মা করে, আর এখন দেখছি পুরো বিপক্ষে চলে গেছে। তার দিক থেকে রিয়াক্ট করা অস্বাভাবিক কিছু না, তারপরও মার রাগান্বিত আচরণে ভয় লাগছে। মা যে রিয়াক্ট করলো, বাবা শুনলে তো বাসায় তুলবে না। এখন এসব ভেবে আর লাভ নেই, যা আবার তাই হবে। রাতে ঘুমানোর সময় এসব চিন্তা ভাবনা করছি। সাবি আমাকে চিন্তিত দেখে জড়িয়ে ধরে বলে, কি ভাবছো? ভাবনার বিচ্ছেদ ঘটিয়ে বলে উঠলাম, মাকে আমাদের বিষয়টা জানিয়ে দিয়েছি। উনি আমার মুখে বিয়ে নামক শব্দটি শুনেই অনেকটা রেগে যান এবং কালকে আসতে চাইছে। বুঝতে পারছি না মা এখানে আসলে কি হবে। সাবিয়া আমার কথাগুলো শুনে বিষণ্ণ হয়ে মুখটি কালো করে বলে, আমার জন্য তোমাকে অনেক বকাঝকা শুনতে হবে, তাই না? এই পাগলি, তুমি মন খারাপ কেন করছো? মা তোমাকে ছোট থেকেই বকাঝকা করে, আর বকা শুনে হজম করার শক্তি আমার আছে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। সাবিয়া ছলছল দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, তুমি যদি কোনো কারণে আমাকে ছেড়ে চলে যাও তো আমি সত্যিই মরে যাব। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, যত কিছুই হোক না কেন। তুমি আমার হাতটি ছেড়ে চলে যাবা না তো? সাবিয়ার কথাটি যেন কলিজায় লেগে গেল। একে যত দেখছি ততই মন জয় করে নিচ্ছে। পরিস্থিতি যতই খারাপ আসুক না কেন, ভালোবাসার মানুষটি কখনো হাতছাড়া করবো না। আর মনে ভেবে সাবিয়াকে পরম ভালোবাসায় বুকে জড়িয়ে নিলাম। সাবিয়াও আমার বুকে মুখ গুজে চুপটি মেরে ঘুমিয়ে পড়ল। সাবিয়াকে দেখে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে শান্তির স্থান সে ঘুমিয়ে পড়েছে। দৃশ্যটি আমার কাছে খুবই মনোমুগ্ধকর লাগছে। নিজের অজান্তেই সাবিয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, আর ও আমাকে ঝাপড়ে ধরে ঘুমের রাজ্যে পাড়ি দিচ্ছে। চিন্তাভাবনার রাতটা নির্ঘুমে কেটে গেল। ফজরের আজানের আগেই কখন যে ঘুম ধরে আসছে তা নিজেও জানি না। সকালে সাবিয়ার মিষ্টির কোকিল কণ্ঠে ডাকে ঘুম ভেঙে গেল। আমার চোখ লাল বর্ণ দেখে সাবিয়া বলে ওঠে, কি ব্যাপার, তোমার চোখগুলো এমন লাল বর্ণ ধারণ করেছে কেন? নিশ্চয়ই রাতে ঘুম হয়নি। হ্যাঁ, ঘুম হয়েছে তো। কথাটি মিথ্যা বললাম। মিথ্যা বলছো কেন? তোমার চোখ প্রমাণ করে দিচ্ছে রাতে ঘুমাওনি। এবার আর লুকানোর চেষ্টা করলাম না, বলে ফেললাম। আসলে চিন্তাভাবনা বেশি থাকায় ঘুমাতে পারিনি। মাকে নিয়ে আমার বেশি চিন্তা হচ্ছে, আর সে মানুষটা আমার সুপারিশ সবসময় করতো, সে এখন আমার বিবাহকে চলে গেছে। তার মানে বুঝতে পারছো ব্যাপারটা কেমন হবে। চিন্তা ভাবনা করার প্রয়োজন নেই, নিয়তির উপর সব ছেড়ে দাও।
এই বলেই আমার কপালে একটা চুমুর দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। ছাবের কথায় কিছুটা শান্তি পেলাম। সকালের পর্বটা এমনি কেটে গেল। বিকালে বাবা মার সঙ্গে ভাইয়া ভাবি সবাই চলে এসেছে। মা আমাকে দেখি কোনো কিছু না বলেই ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে দিল এবং অসহ্য বকাবকি শুরু করলো। বাবা শুধু দাঁতে দাঁত চেপে চোখ রাঙিয়ে তাকিয়েছিল। ভাইয়া ভাবিও তারা অনেক বোঝাতে লাগলো। কাজটি আমি মোটেও ঠিক করিনি। কিছুক্ষণ এভাবে পরিস্থিতিতে গরমই থাকলো। মুন্না ভাই এসে সমস্ত ঘটনা বাবা মাকে বলল এবং ক্ষমা চাইল। ভাইয়া ভাবির সুপারিশে মার অমত পোষণ করলো না, পরিশেষে বলে উঠল, যা হবার তা হয়েছেই। এখন আমার ছেলের বউকে দেখতে চাই, সে কই? মার কথা শুনে চারিদিকে চোখ বুলিয়ে নিলাম। সাবিয়া নেই। তারপর রুমে গিয়ে লক্ষ্য করলাম ফ্লোরে হাঁটু মুড়ে কান্না করছে। বুঝতে পারলাম সম্পর্ক ভেঙে যাওয়ার ভয়ে কান্না করছে। তারপর সাবিয়াকে বাবা মার সামনে নিয়ে গেলাম। সাবিয়াকে দেখেই মা নিমিষেই ঠান্ডা হয়ে বলে উঠল, বাহ, বৌমা তো অনেক রূপবতী আছে দেখছি, তবে তার গুণগুলো দেখার বাকি আছে। আন্টি, আমার বোন যেমন সুন্দর তেমন তার মনটাও অনেক সুন্দর। আপনাকে অনেক সেবা যত্ন করবে। কি বৌমা, সেবা যত্ন করবে তো আমায়? হ্যাঁ মা, অবশ্যই আপনার সেবা যত্ন করব। আমার তো আর মা নেই, মার ভালোবাসাও আমি পাইনি, তবে তার শূন্যতায় অনেক কেঁদেছি। আজ আপনাকে মায়ের আসনে পেয়েছি, সুতরাং আমি আমার সর্বোচ্চ দিয়ে হলেও সৎ আচরণ করব। ব্যাস সাবিয়ার কথাতে মা কোলে একদম পানি। তবে বাবা আমার প্রতি একটু নারাজ। তাকে হাত করতে কিছুদিন সময় লাগবে, তা খুব ভালোভাবে বুঝতে পারছি। পরিশেষে সাবিয়াকে আমার পরিবর্তন সবাই মেনে নেয় এবং বড় ভাই মুন্না ভাইয়ের উদ্দেশ্যে বলে, এই শোন, বিয়ে পুনরায় আবার হবে, আর তা খুব জমজমাটভাবে হবে। আলহামদুলিল্লাহ, আপনারা বিয়ের বিধি ব্যবস্থা শুরু করুন। এবার দুই পক্ষে ধুমধাম করে বিয়েটা সম্পূর্ণ করবে ইনশাল্লাহ। হ্যাঁ ভাই, তাই হবে। এক সপ্তাহ পর আজ দুইজন পরিবারের ধুমধাম করে বিয়েটা সম্পন্ন হলো। এবার আমার কোনো মন খারাপ লাগছে না, মনে হচ্ছে অসহ্য আনন্দের শিহরণ বয়ে যাচ্ছে। আমার পরিবারের একমাত্র বাবাই শুধু মন খারাপ নিয়ে আছে, হয়তো আমার বিষয়টা মেনে নিতে পারছে না। তবে খুব শীঘ্রই তার রাগ ভাঙিয়ে ছাড়বো আমি। এই যে আমার প্রাণের দেবর, ছাদে একা একা মোবাইলে কি লেখালেখি করছো? ওইদিকে সাবিহা যে তোমার অপেক্ষায় আদো কান্না প্রায়। লেখালেখি বাদ দিয়ে ভাবির উদ্দেশ্য করে বলে উঠলাম, না মানে ইউটিউবের গল্প এডিট করছিলাম, এজন্য নিজের ঘটনাগুলো গল্প আকারে লিখছি পাবলিশ করার জন্য। ওরে আমার লেখক দেবর রে, এখন লেখালেখি বন্ধ করে সাবিহার কাছে যাও। মেয়েটা অনেকক্ষণ ধরে তোমার অপেক্ষায় বসে আছে। না, আরেকটু লেখা বাকি আছে, এইটাই শেষ করে যাচ্ছি। একথা বলা মাত্রই ভাবি ফোনটা কেড়ে নিল এবং আমাকে জোর করে পাশের ঘরে রেখে বাইরে থেকে দরজা আটকে দেয়। সাবিয়া আমাকে দেখেই অভিমানী মুখ ফিরিয়ে নেয়। বিছানায় বসতে যাবে, সাবিয়া আচমকায় বলে ওঠে, এই খবরদার, বিছানায় আসবা না। হঠাৎ সাবিয়ার রং বদল দেখে বলে উঠলাম, কি ব্যাপার, বিছানায় আমাকে যেতে দিচ্ছ না কেন? প্রথমবার বাসর রাতের কথা মনে আছে? আমাকে যে ছাকা দিয়েছো, তাই আজ আমি তোমাকে ছাকা দিব। ওই দিন তো আমার মন মানসিকতা ভালো ছিল না, এটা তো তোমাদের বুঝতে হবে, তাই না? না, একটুও বুঝবো না। তুমি আমাকে ছাকা দিয়েছো, আমিও তাই করব। প্রতিশোধ না নিলে হয় না? এই, তুমি বিছানা থেকে নামো, নাকি আমি সোফায় গিয়ে ঘুমাবো। আরে এরকম করছে কেন? থাকো তোমার বিছানায়। এই বলে সাবিয়া সোফায় বসে গেল। এদিকে আমি বেকুব বনে চলে গেলাম। কি পাগলামো করছে। কিছুক্ষণ যাওয়ার পর সাবিয়ার কাছে গিয়ে নরম সুরে বললাম, এই সাবিয়া, ঘুমিয়ে পড়েছো কেন? বিছানায় আসো। বিরক্ত করো না, যাও এখান থেকে। এবার আর নিজেকে সংযত রাখতে পারলাম না। সাবিয়াকে কোলে করে বিছানায় ডেকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, পাগলামি করে আমাকে কষ্ট দিচ্ছ কেন? সেদিন আমিও একই কষ্টটা পেয়েছিলাম। এখন আমাকে ছাড়ো, নয়তো কিন্তু লোকজন ডাকবো। ডেকে কি বলবা? বলবো তুমি আমাকে বাসর ঘরে মারধর করেছো। ডাকো দেখি। পারমিশন পাওয়া মাত্রই সাবিয়া জোরে আওয়াজ করে কিছু একটা বলতে যাবে,
অমনি দুই ঠোঁট নিজের দখলে নিয়ে নেই। অপরদিকে ছাবিয়া চোখ বুজে ফেলল এবং নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করতে লাগলো। বাকিটুকু জানতে চাই লজ্জা দিবেন না, তাদের স্বামী স্ত্রীর ব্যাপার তারা নিজেরাই সমাধান করুক। আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে পরবর্তী গল্পে। আমাদের ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিন, কমেন্ট করে জানান গল্পটি কেমন লেগেছে। শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে এখন থেকে প্রায় গল্পই অল পার্ট আপলোড করা হবে। অল পার্ট যারা দেখতে পছন্দ করেন তারা প্লিজ আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।